আচ্ছা, তাহলে শুরু করি আজকে আমরা। কয়জন আসছো? ১৬ জন? আচ্ছা। তো আমরা হচ্ছে আজকেও আ কিছু গত কয়েক ক্লাসে আমরা যেরকম কিছু অটোমেশন সম্পর্কে জানছিলাম। তো এই অটোমেশন গুলি সম্পর্কেই হচ্ছে আ আমরা আজকেও কিছু অটোমেশন নিয়েই আমরা কথা বলব। তো এই অটোমেশন এর মধ্যে আজকে আমরা অবশ্য রিং ফ্রেমকে টার্গেট করেছি। আজকে আমরা কিছু রিং ফ্রেমের অটোমেশন নিয়ে কথা বলব। ১ম এই রিং ফ্রেমে অটোমেশন এর ক্ষেত্রে আসলে আমাদের খুব বড় ধরনের আ একটা প্রয়োজন যেখানে আছে সেটা হচ্ছে রিং ফ্রেমের ডফিং। কারণ আমরা জানি যে রিং ফ্রেম হচ্ছে বিশাল আকৃতির একটা মেশিন। আ এবং যদিও আমাদের হচ্ছে ক্লাসে আমরা যেই রিং ফ্রেমের মেশিন নিয়ে দেখেছি বা হচ্ছে কথা বলেছি কিংবা আমাদের ভার্সিটিতেও আমরা ইনশাআল্লাহ ল্যাবে গেলে যে মেশিনটা দেখব সেটা হচ্ছে ৬ স্পিন্ডেলের মেশিন। তো ৬ স্পিন্ডেলের মেশিন হওয়ার কারণে সেটা তো হচ্ছে আকৃতিতে খুবই ছোট। তো এর বিপরীতে যদি আমরা চিন্তা করি যে আ এর বিপরীতে আমাদের হচ্ছে আ ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা যখন দেখব তো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আমরা কিন্তু মেশিনগুলি পাবো হচ্ছে আরো বিশাল আকৃতির। সেগুলি হচ্ছে মনে করো ১০০০ স্পিন্ডেল, ১২০০ স্পিন্ডেল, ১৬০০ স্পিন্ডেল, ১৮৩২ স্পিন্ডেল। তো এরকম হবে আরকি। এবং এই রিং ফ্রেম গুলির ক্ষেত্রে কিন্তু হচ্ছে আ তোমার ২ টা হচ্ছে দেখা যায় যে এই রিং ফ্রেম গুলির ক্ষেত্রে হচ্ছে কি বলবো? যে আমাদের সাধারণ ল্যাপ টাইপ রিং ফ্রেমে আমরা দেখেছি যে মেশিনের মাত্র এক সাইডে স্পিন্ডেল বসানো থাকে। হ্যাঁ? এক সাইডে স্পিন্ডেল বসানো। কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল মেশিন গুলিতে কিন্তু দেখব হচ্ছে ওখানে ২ সাইডেই হচ্ছে স্পিন্ডেল বসানো। যেন অল্প জায়গায় বেশি সংখ্যক ইয়ার্ন তৈরি করা যায়। আ তো এখন যখন এই কোনো একটা রিং ফ্রেমে যখন আমার প্যাকেজ ফুল হয়ে যাবে রিং ববিনের প্যাকেজ ফুল হয়ে যাবে, তখনই কিন্তু আমাকে হচ্ছে আ প্যাকেজটা নামানো প্রয়োজন এবং আমাকে রিং ফ্রেম বন্ধ করতে হবে। এখন তাহলে চিন্তা করে দেখো ১০০০ স্পিন্ডেলের একটা রিং ফ্রেম কিংবা ১২০০ কিংবা ১৮০০ স্পিন্ডেলের একটা রিং ফ্রেম যখন হচ্ছে আ কি বলে? সেটা বন্ধ করে ফেললাম। এখন এই ফুল প্যাকেজ গুলিকে সরাতে হবে এবং এম্পটি প্যাকেজ গুলিকে দিতে হবে ওখানে স্পিন্ডেলের উপরে। এই কাজটাকে আমরা বলব হচ্ছে ডফিং। ডফিং কিন্তু সব মেশিনে ডফিং এর সংজ্ঞা এক। যে ফুল হয়ে যাওয়া সব মেশিনে কিন্তু ডফিং এর সংজ্ঞা এক। ডফিং এর সংজ্ঞাটা কি? সেটা হচ্ছে এরকম যে ফুল হয়ে যাওয়া আ ডেলিভারি প্যাকেজ গুলিকে আমরা এম্পটি প্যাকেজ দিয়ে রিপ্লেস করব। ব্যাস। এবার তুমি এটা যেকোনো মেশিনে খাটাতে পারো। ফুল হয়ে যাওয়া ডেলিভারি প্যাকেজকে আমরা হচ্ছে এম্পটি প্যাকেজ দ্বারা রিপ্লেস করব। সেটাই হচ্ছে ডফিং। আর ফিডিং কাকে বলে? এম্পটি হয়ে যাওয়া ফিট প্যাকেজকে আমরা একটা ফুল ফিট প্যাকেজ দিয়ে রিপ্লেস করব। যেমন রিং ফ্রেমের কথা যদি আমরা চিন্তা করি, রিং ফ্রেমে আমরা ফিড ম্যাটেরিয়াল দেই হচ্ছে রোভিং ফ্রেম। তো রোভিং ফ্রেমের প্যাকেজটা তোমার হচ্ছে সাপ্লাই হতে রোভিং ফ্রেমের প্যাকেজটা শেষ হয়ে গেছে। আরেকটা রোভিং ববিন দেওয়া লাগবে। তো এই যে আমি শেষ হয়ে যাওয়া রোভিং প্যাকেজকে আ পরিবর্তন করে একটা ফুল রোভিং প্যাকেজ দিয়ে দিলাম। রিং ফ্রেমের জন্য এটা হচ্ছে ফিডিং। আর রিং ফ্রেমের ডফিং কাকে বলব? ওই রিং ববিনটাকে আমি হচ্ছে যখন বের করে নিয়ে আসি আ এবং ফুল হয়ে যাওয়া রিং ববিনটাকে আমি যখন বের করে নিয়ে আসি এবং একটা হচ্ছে এম্পটি রিং ববিন হচ্ছে সেখানে বসাই। এই প্রসেসটাকে আমি বলব হচ্ছে ডফিং। এই হচ্ছে আ মোটামুটি আমার আ ডফিং এবং ফিডিং এর সংজ্ঞা। তো এই ডফিং এর কাজটা কেন হচ্ছে ম্যানুয়ালি করাটা খুব চ্যালেঞ্জিং সেটা আমি বলি। অন্যান্য মেশিনে কিন্তু আমি বলেছিলাম যেমন আগের গত কয়েকটা ক্লাসে আমি কথা বলেছিলাম হচ্ছে আ ল্যাপ ফরমার সরি হ্যাঁ, ল্যাপ ফরমার কম্বার এবং হচ্ছে রোভিং ফ্রেমের অটোমেশন নিয়ে। তখন কিন্তু আমি বারবার বলেছি যে ল্যাপ এবং রোভিং এই ২ টা ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন এর ক্ষেত্রে অটোমেশন বা ডফিং এর ক্ষেত্রে অটোমেশন আমার খুবই দরকার। শুধুমাত্র প্রোডাকশন এর কারণে তা কিন্তু না। যতটা না প্রোডাকশন এর জন্য দরকার, তত বেশি দরকার তার চেয়ে বেশি দরকার হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এর জন্য, কোয়ালিটিটাকে ভালো রাখার জন্য। কিন্তু আ ইয়ার্ন এ এসে রিং ফ্রেম বলো কিংবা হচ্ছে ওয়াইন্ডিং বলো, তো সেক্ষেত্রে আসলে এই কাজটা কিন্তু আমার করা দরকার হচ্ছে প্রোডাকশন এর জন্য অনেক বেশি এখানে জরুরি। আ ম্যানুয়ালি হচ্ছে আ ডফিং অটোমেটিক ডফিং যদি আমি করি তাহলে খুবই অল্প সময়ে করে ফেলা সম্ভব। ম্যানুয়ালি ডফিং করতে গেলে প্রচুর সময় লাগবে। কারণ বোঝাই যাচ্ছে যে তুমি যদি কম করেও যদি ধরো যে ১০০০ স্পিন্ডেলের রিং ফ্রেম যদি চিন্তা করো তাহলে ১০০০ স্পিন্ডেলের প্রত্যেকটাকে ডফিং করতে প্রচুর সময় লাগবে কিন্তু। বেশ কয়েকজন ওয়ার্কার মিলে করলেও সময় লেগে যায়। তো এখন ১ম এ আমরা দেখব হচ্ছে ম্যানুয়ালি ডফিংটা কিভাবে করে। এরপরে আমরা যাব হচ্ছে অটোমেশন যে অটোমেটিক ডফিং কিভাবে করে।
আচ্ছা, প্রথমে আমরা দেখব হচ্ছে ম্যানুয়াল ডফিং। এখানে দেখছো যে এই ভদ্রলোক হচ্ছে তোমার ট্রলিতে ক্রেট নিয়ে আসছে। আচ্ছা, আমি একটু আমার বারান্দার দরজাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, আমি একটু এটা ঠিক করে দিয়ে আসি। তো তোমাদের সাথে একটু হচ্ছে সাউন্ডটা শেয়ার করি, কারণ এটা খুবই পরিচিত সাউন্ড। তোমরা যদি ফ্যাক্টরিতে স্পিনিং এ কেউ চাকরি করো, কাজে আগেই একটু একটু অভ্যাস করো, বা হচ্ছে সাউন্ডের ধারাটা কেমন হয় সেটা একটু শুনে নাও। হয়ে গেছে, সব নামে গেছে, সব নামে গেছে, ইন্ডিগো বিল লাগাই সব নামে তো এটা মোটামুটি হচ্ছে রিং ফ্রেমের প্যাকেজ ফুল হওয়ার সময় হয়ে গেছে, এখন তারা কাজটা করবে। নামে গেছে। অর্থাৎ ফুল প্যাকেজ উঠায় ফেললো, এমটি প্যাকেজ বসায় দিল। এটার মধ্যে কিন্তু ডফিং হয়ে গেল। ঠিক আছে, এটাই এটাই হচ্ছে ডফিং। কিন্তু ডফিং শেষ করলে কিন্তু প্রোডাকশন শুরু হয় না। ঠিক আছে, ডফিং শেষ করলে কিন্তু প্রোডাকশন শুরু হয় না এই দিক দিয়ে। স্পিন্ডল ঘুরতেছে না এই মুহূর্তে? হ্যাঁ, অবশ্যই স্পিন্ডল ঘুরতেছে তো। কিন্তু এখন যেটা কাজ বাকি সেটা হচ্ছে এক প্রান্ত দিয়ে উনি ডফিং করে যাবেন, আরেকজন এসে পিসিং করবেন। পিসিং কোনটা? ওই যে তোমার হচ্ছে এমটি প্যাকেজের ইয়ার্নের সাথে ওই ড্রাফটিং জোনের যে রোভিং আছে সেটার একটা সংযোগ তৈরি করে দিবেন। তো যিনি ডফিং করবেন তিনি পিসিং করবেন না, তাতে করে হচ্ছে সময় অনেক বেশি লাগবে। উনি এক মাথা ধরে ডফিং করে যেতেই থাকবেন। উনি ডফিং শুরু করে সামনে এগিয়ে যাওয়ার পর আরেকজন এসে পিসিং করা শুরু করবেন। স্পিন্ডল কিন্তু হচ্ছে ঘুরতেছে, ওই যে আমরা যেটা বলি যে 15,000 কিংবা হচ্ছে 16,000 18,000 আরপিএম এ ঘুরতেছে। তো এই স্পিন্ডল চালু অবস্থাতেই কিন্তু তারা হচ্ছে এটা বসায় দেয়, এবং এটা খুব কঠিন কাজ। এই যে স্পিন্ডল চালু অবস্থাতেই হচ্ছে প্যাকেজ বসায় দেওয়া, একদম সোজা জায়গা মতো বসায় দেওয়াটা খুব কঠিন কাজ। তার ববিনও কি ঘুরতেছে? হ্যাঁ, ববিনও ঘুরতেছে। এই অবস্থায় হচ্ছে স্পিন্ডলকে বসায় দেওয়াটা বেশ কঠিন কাজ, আমি নিজেও পারি নাই, অনেকবার চেষ্টা করছিলাম। তো যাই হোক, তো যারা করেন ওনারা এই ব্যাপারে খুবই মানে অসম্ভব দক্ষতার সাথে কাজ করতে পারে। আপনি আরেক যখন চেষ্টা করছিলেন তখন কি অনেক ভয় করছিল নাকি স্যার? মোটামুটি, কারণ এটা হচ্ছে ওই একদম সোজা করে না বসাতে পারলে স্পিন্ডলটা হচ্ছে খুব দ্রুত ঘুরে। তো এই অর্ধেক যদি আমি বসাই আর হাত যদি একটু বাঁকা হয়ে যায়, তাহলে হচ্ছে এই প্যাকেজটা এরকম তোমার হচ্ছে ভাইব্রেট করতে থাকে। এমন ভয় না যে হচ্ছে হাত কেটে যাবে এরকম কিছু না, কিন্তু তারপরেও একটু অস্বস্তি ছিল আর কি। তো যাই হোক, এটা বেশ ভালো বিষয়। মানে তখন আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা জ্ঞান, আসলে শিখে রাখার মতো জিনিস। মানে এটা সম্মান করার মতো একটা জ্ঞান যে হচ্ছে এই চালু স্পিন্ডেলে বসাইতে পারা। এখন তোমাদের কাছে মনে হতে পারে প্রযুক্তি এরকম কেন যে চালু স্পিন্ডেলে হচ্ছে বসাইতে হবে। প্রযুক্তি আসলে এরকম না, প্রযুক্তিটা সহজই। কারণ নিচে হচ্ছে স্পিন্ডেল ব্রেক আছে, যে এদিক দিয়ে নিচে একটু একটু ছোট ছোট দেখা যাচ্ছে যে এগুলি স্পিন্ডেল ব্রেক। এগুলিকে হাঁটু দিয়ে উপরে তুলে ধরলে বা হচ্ছে হাঁটু দিয়ে চেপে ধরলে স্পিন্ডেলটা, একটা স্পিন্ডেল আলাদা হয়ে সে হচ্ছে থামবে, সমস্যা নেই। কিন্তু লোকজন হচ্ছে একটু অভিজ্ঞ হয়ে গেলে তারা স্পিন্ডেল ব্রেক ব্যবহার করে না। কারণ হচ্ছে স্পিন্ডেল ব্রেক ব্যবহার করে যদি সে ডফিং করতে যায় তাহলে তাকে একটু বাঁকা হইতে হয়। এটা কারো হচ্ছে পছন্দ হয় না, এবং তাতে করে তার কাজের গতিটা একটু কমে আর কি। হাঁটু একটু বাঁকা করে দাঁড়ায় ডফিং করতে গেলে একটু সময় বেশি লাগে, তো তারা এটাকে কেয়ার করে না। একটু অভিজ্ঞ হয়ে গেলেই হচ্ছে চালু অবস্থাতেই তারা স্পিন্ডেল ব্রেক ইউজ করা ছাড়াই তারা হচ্ছে এই কাজটা করে ফেলে। তবে যারা পিসিং করবে তারা হচ্ছে স্পিন্ডল ব্রেক অনেকেই ব্যবহার করে। যারা পিসিং করবে তারা অনেকে স্পিন্ডল ব্রেক ব্যবহার করে।
যাই হোক, কেউ করে না এরকম আর কি। যাদের একটু সাহস বেশি হয়ে যায় বা অভিজ্ঞ হয়ে যায় তারা হচ্ছে না করার পক্ষে। কারণ তাদের ঝামেলা বাড়ে। এই প্রত্যেকটা স্পিন্ডেলে হাঁটু দিয়ে বা পা দিয়ে চেপে ধরো, বাঁকা হয়ে দাঁড়ায়, তারপরে ডফিং করো। এটা অনেকেই পছন্দ করে না। আমি যখন প্রথম হচ্ছে ছাত্র অবস্থায় এই ডফিং দেখি তখন আমি খুব অবাক হয়েছিলাম, কারণ তাদের মানে স্পিন্ডেল যে বসায় প্রত্যেকটা কিন্তু একদম মাপ মতো বসে যায়। চিকন একটা স্পিন্ডেলে চিকন একটা হচ্ছে রিং ববিন হচ্ছে বসায় দিচ্ছে, তো খুব নিখুঁত ভাবে বসে আর কি তাদের প্রত্যেকটা। এর চেয়েও দ্রুত গতিতে অনেকে করে। এটা তো আর পেছনে রাখবে না, অটোমেটিক সবাই দেখাই দেবো না। আমি একটু কেটে কেটে দিচ্ছি কারণ হচ্ছে একই দৃশ্য। এটা হচ্ছে স্পিন্ডল ব্রেক, যেখানে এটা হচ্ছে স্পিন্ডল ব্রেক। এটাকে হচ্ছে চাপ দিয়ে ধরলে স্পিন্ডল ব্রেকটাকে, তখন হচ্ছে তোমার এই স্পিন্ডেলটা ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। এবং কত নাম্বার স্পিন্ডেল এটা বোঝার জন্য গায়ে রেখে নাম্বার লেখা থাকে। এটা 110, তার মানে এটা 111, বা এটা 111, বোঝা যাচ্ছে না কোন দিকে যাব। আচ্ছা, এখানে হচ্ছে একটা পিসিং দেখানো হচ্ছে। দেখো মনে হবে যেন খুবই সহজ, অথচ এটা যে এত কঠিন কাজ। হ্যান্ড ব্রেক ধরেন না, ধরেন কিন্তু উনি এমনি কাজ করতেছে। অনেক যখন আছে হ্যান্ডে নিউ ব্রেক ধরে মারবে, অনেক যখন আছে ববিন ধরে মারবে। তো এটা নিয়ম না, ববিন ধরে মারাটাই নিয়ম না, সবসময় নিউ ব্রেক ধরে মারাটাই নিয়ম। হ্যাঁ, তারা কিন্তু ওই যে আমরা ওই দিন হচ্ছে ভিডিওতে দেখছিলাম না, যে প্রথমে প্যাকেজ থেকে ইয়ার্ন নিয়ে তারপরে হচ্ছে তোমার এই ট্রাভেলার হয়ে তারপরে ইয়ার্ন গাইড হয়ে তারপরে ড্রাফটিং জোনে ছেড়ে দেওয়া। তারা কিন্তু এই কাজটাই করতেছে, কিন্তু মানে হচ্ছে চোখের পলকে। তবে হ্যাঁ, তাদের একটা কাজ যেটা করে, যেটা হচ্ছে ওই ভিডিওতে একটু সমস্যা ছিল, সেটা হচ্ছে তারা যখন এই মূল ইয়ার্নটাকে অ্যাটাচ করে দেয়, তখন আমরা ভিডিওতে দেখেছি হচ্ছে মূল ইয়ার্নটাকে ফ্রন্ট রোলারের পিছনে অ্যাটাচ করেছিল, তোমাদের যদি মনে থাকে কারো, ফ্রন্ট রোলারের পিছনে। কিন্তু আসলে ফ্রন্ট রোলারের পিছনে অ্যাটাচ করার নিয়ম না। অ্যাটাচ করার নিয়ম হচ্ছে ফ্রন্ট রোলারের বাইরে হচ্ছে অ্যাটাচ করার নিয়ম। এটা তোমাদের শুনলে একটু অবাক লাগবে যে ফ্রন্ট রোলারের বাইরে অ্যাটাচ করে কিভাবে। তো যারা হচ্ছে এই তোমার হচ্ছে পিচিং এর কাজটা করবা কিভাবে কেউ জানে পারে, আমি নিজেও এটা পারি না। হ্যাঁ, আমি আর কয়েকবার চেষ্টা করছি, বহুতবার, কিন্তু পারি না। কিন্তু তারা এই ফ্রন্ট রোলারের বাইরে রোভিংটা যে বের হয়ে আসে, বের হয়ে যে এসে এই নিউমাফিল সাকশন ডাক্টের ভিতরে যে ঢুকে পড়ে, তো হচ্ছে আহ তখন হচ্ছে অ্যাটাচ করে দেওয়া হয়। হ্যাঁ বলো, কেউ স্যার, কিছু এরা বলছো? এরা এরা যখন পিসিং করতেছে তখন তো ইয়ার্নের একটা পার্ট তো ছেঁড়া না, হুম আরেক হুম হুম। নাই। তাহলে এটা রিং ফ্রেমের মধ্যে যখন ঢুকানো হচ্ছে তখন এটা রিং ফ্রেম থেকে বের হয়ে যাচ্ছে না? আবার বলো তো প্রশ্নটা। একটা যেমন আমরা যখন যেটা আগে দেখছিলাম যে হুম আমরা হুম হুম। রোলারের মধ্যে পিসিং করতাম, জি জি।
সেই ক্ষেত্রে ফ্রন্ট রোলারের প্যাকেজের মধ্যে আগে থেকে কিছু ইয়ার্ন পেঁচানো ছিল। হ্যাঁ 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 তো এই কারণে হয়তো রিং ফ্রেম মধ্যে দিয়ে যখন ঢুকতেছে তখন রিং ফ্রেম ঘোরার সময় ইয়ার্নটা রিং থেকে বেরিয়ে যাচ্ছে না। হুম হুম কিন্তু এই ক্ষেত্রে তো ইয়ার্নের একটা মাথা তো না, এখানে হচ্ছে ওনার কাছে আলাদা করে হচ্ছে ইয়ার্নের প্যাকেজ থাকে। এখানে দেখে বোঝা যাচ্ছে না, খুব মানে কখনো কখনো অল্প অল্প বোঝা যাচ্ছে। যারা হচ্ছে পিসিং করবে তাদের হাতে মনে করে এটা 30 কাউন্ট ইয়ার্ন, ঠিক আছে? তাদের হাতে হবে কি আগে থেকেই 30 এনি কাউন্টের দুই একটা প্যাকেজ পিসিং করার জন্য আলাদা করে রেখে দিবে। তারা হচ্ছে ওই প্যাকেজ থেকে ইয়ার্ন নিবে, ইয়ার্ন নিয়ে এই এই হচ্ছে তোমার এই প্যাকেজের গায়ে আটকায় দিবে এবং আরেক প্রান্তটা ড্রাফটিং জোনে ছেড়ে দিবে। আমি কি বোঝাতে পারলাম তোমাকে? জি স্যার, মানে ওই ইয়ার্নটা দুই দুই একটা প্যাচ দিয়েই তারপরে হ্যাঁ 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 জি। ওই ইয়ার্নটা হচ্ছে যেটা তার হাতে যে এক্সট্রা প্যাকেজ থাকবে একটা ইয়ার্নের, ওখান থেকে সে কিছু পরিমাণ ইয়ার্ন নিবে, নিয়ে হচ্ছে প্যাকেজের সাথে পেঁচাবে, তারপরে ট্রাভেলারে পেঁচাবে, তারপরে এখান থেকে ইয়ার্ন গাইড হয়ে ড্রাফটিং জোনের সামনে ছেড়ে দিবে। জি স্যার। এই যে ভদ্রলোকের হাতে ইয়ার্ন থাকে, এই যে দেখছো ওই ভিতরের থেকে সম্ভবত প্যাকেজটা তার বগলে। হ্যাঁ, এই যে এইটুকু ইয়ার্ন কিন্তু সে বের করে নিয়ে আসছে। প্যাকেজটা দেখা যাচ্ছে না, প্যাকেজটা সম্ভবত সে বগলে ধরে রাখছে বা তার সুবিধাজনক কোন এক জায়গায় সে রাখছে। এই যে প্যাকেজটা একটুখানি দেখা গেছিল এদিক দিয়ে। হ্যাঁ এই যে বগলে, হ্যাঁ সে বাম বগলে রাখছে আর কি প্যাকেজটাকে। এই যে এবার ধরা পড়ছে এটা, এই হচ্ছে সেই প্যাকেজ, এই যে এটা। অর্থাৎ এটা সেম কাউন্টের হচ্ছে যখন তোমার ইয়ার্ন বানানো হয় তখন আগে থেকেই তোমার কি বলে সেম কাউন্টের একটা ইয়ার্নের প্যাকেজ রেখে দেওয়া হয় পিসিং এর জন্য। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, জীবনের বিশ্বের প্রথম রিং ফ্রেমে যখন পিসিং করা হয়েছে তখন কি করা হয়েছিল? এটা একটা ভালো প্রশ্ন, যে বিশ্বের প্রথম রিং ফ্রেমে তো আগের ইয়ার্ন ছিল না। তো তখন তো আগে তো ম্যানুয়াল সিস্টেমে ইয়ার্ন বানানো হতো, তো তখন নিশ্চয়ই ম্যানুয়াল সিস্টেমে বানানো ইয়ার্ন দিয়ে পিসিং করা হয়েছে। আচ্ছা এই যে দেখো এই ইয়েতে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলারের পিছনে কিন্তু দিচ্ছে না, হ্যাঁ ফ্রন্ট রোলারের সামনে দিচ্ছে। এই ফ্রন্ট রোলারের সামনে, ফ্রন্ট রোলারের সামনে দিলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে ফ্রন্ট রোলারের পিছনে যদি দিই তাহলে থিক প্লেসটা অনেক বড় হয়, মানে একটা বিশাল থিক প্লেস তৈরি হবে সেই জায়গাটায়। আর যদি ফ্রন্ট রোলার থেকে বের হয়ে আসার পরে দিই তাহলে হচ্ছে থিক প্লেসটা তোমার ছোট হয় তুলনামূলকভাবে। যাই হোক, আমরা ম্যানুয়াল হচ্ছে ডফিং এবং ম্যানুয়াল পিসিং এগুলা দেখলাম। আর বাকি কম্পোনেন্ট তো হচ্ছে আমরা এখানে চিনি। আচ্ছা তাহলে আমরা হচ্ছে এবার চলে যাই অটোমেটিক সিস্টেমে। অটোমেটিক সিস্টেমের ক্ষেত্রে এটা হচ্ছে আমার ডফার বিম। তো মেশিনের একদম এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হচ্ছে ডফার বিম থাকবে। তো এই ডফার বিম গুলা যেমন দেখো এটা কত নাম্বারের, আচ্ছা এটা বলার আগে এখানে একটু যেহেতু ছিল এটা বলেন। দেখো 540, 550, 552। তো এই পাশে 552 আর ওই পাশে 552 হলো কত? 1000, 1100, 1104। তার মানে এটা 1104 স্পিন্ডেলের একটা রিং ফ্রেম। এই পাশে 552টা স্পিন্ডেল, বাম পাশে হচ্ছে আরো 552টা স্পিন্ডেল, 1104টা স্পিন্ডেল।
ওই 1104টা স্পিন্ডেলে যদি আমি একবারে হচ্ছে ডফিং করতে যাই ম্যানুয়ালি, তাহলে তো প্রচুর সময় লাগবে। তো এই জন্য তখন হচ্ছে অনেকে অটো ডফার ব্যবহার করে। তো এটা একটা ডফার বিম। যখন এই তোমার হচ্ছে প্রোডাকশন শেষ, তখন ডফার বিম উপরে উঠে, এবং ডফার বিম উপরে উঠে সবগুলা প্যাকেজকে একসাথে ধরে। এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য। তার মানে দুই পাশ থেকে দুইটা ডফার বিম 1004টা স্পিন্ডেলকে একসাথে ধরবে। তার গ্রিপ আছে একটা। তার মানে ওই 1004টা রিং ববিনকে একদম একসাথে ধরে ফেলা হলো। কিভাবে ধরে এটা একটা প্রশ্ন। ধরার মূল পদ্ধতিটা হচ্ছে, তোমরা পাইপ দেখতে পাচ্ছ, এটাতে এয়ার যায়, ভিতরে তোমার হচ্ছে একটা রাবারের ডায়াফ্রাম থাকে। এয়ার যখন যায় তখন ডায়াফ্রামটা ফুলে যায়, ফুলে গেলে সেটা হচ্ছে প্যাকেজটাকে একদম শক্ত করে ধরে ফেলে। এই ফুল প্যাকেজগুলোকে নামায় ফেললো। এই খেয়াল করে দেখো, এই যে লাল রঙের ছোট ছোট জিনিস দেখা যাচ্ছে, এগুলিকে বলা হয় পেগ, পিইজি, পেগ। তো এমটি পেগ গুলিতে হচ্ছে এই ডফার বিম যেটা ছিল, ডফার বিম করবে কি, এমটি পেগ গুলিতে প্যাকেজ গুলিকে বসায় দিবে। পার্শ্ববর্তী পেগ গুলিতে কিন্তু এমটি প্যাকেজ ছিল আগে থেকেই। আর ম্যানুয়াল হলে কিন্তু এই এমটি প্যাকেজটা ট্রলিতে করে নিয়ে ঘোরা লাগে, দুইটা ট্রলি নিয়ে ঘোরা লাগে, একটা ফুল প্যাকেজের আর একটা হচ্ছে এমটি প্যাকেজের। এবারও একই পদ্ধতিতে হচ্ছে। স্পিন্ডেল গুলিকে, সরি, স্পিন্ডেলের উপরে এই এমটি প্যাকেজ গুলিকে উঠায় রেখে দেওয়া হবে। এই হচ্ছে এখন ডফার বিমটা স্পিন্ডেলের উপরে বসাবে, যার ফলে 1004টা, না 1104টা স্পিন্ডেলে একসাথে নতুন প্যাকেজ বসানো হয়ে গেল। আচ্ছা, এরপরে যখন আমি, এরপর মনে করো ডফিং আমার শেষ। এখন তো এই ফুল প্যাকেজগুলি কি হয়, ফুল প্যাকেজগুলি যেটা হয়, ওই যে তোমরা ম্যানুয়াল ডফিং এ যেমন দেখছো, যে এই ফুল প্যাকেজের ট্রলিটা নিয়ে চলে যাবে হচ্ছে ওয়াইন্ডিং সেকশনে। তো ওয়াইন্ডিং সেকশনে তো এটা ম্যানুয়াল পদ্ধতি, তো যদি আমার অটোমেশন থাকে তাহলে এটা একটা করা যায়, যে সবগুলি প্যাকেজ আলাদা করে, ট্রলি যেহেতু নাই, তো আলাদা করে মেশিনের সাইডে জমা হবে, এটাও হয়। আবার সবগুলি প্যাকেজ নিজেরাই সরাসরি হচ্ছে ওয়াইন্ডিং এ চলে যাবে, সেটাও সম্ভব। ঠিক মেশিনের সাইডেই একটা ট্রলিতে আলাদা জমা হবে, এটাও হয়। আবার এটাও হয় যে যদি সুপার অটোমেটিক হয় তাহলে হচ্ছে একদম তারা ওয়াইন্ডিং এ চলে যাবে, এবং ওয়াইন্ডিং থেকে আলাদা আবার এমটি প্যাকেজ গুলাও রিং ফ্রেমে এসে জমা হবে, সেটাও হয়। এখানে আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা মেশিনের পাশেই তোমার হচ্ছে ট্রলিতে জমা হচ্ছে।
দুইটা ট্রলি, কারণ এটা তো মেশিনের ডান দিকে, তো মেশিনের বাম দিকেও তো হচ্ছে ডফিং হচ্ছে। আর এটা হচ্ছে এমটি প্যাকেজকে বসানোর জন্য। মেশিনের সাইডে হচ্ছে এমটি প্যাকেজ স্তূপ করে রাখা হবে, সেখান থেকে অটোমেটিক্যালি তারা জায়গা অনুযায়ী যেন হচ্ছে বসে জমায়ে আলাদা হয়ে যেতে পারে। এখানে এমটি প্যাকেজগুলো খুব সুন্দরভাবে জমা হয়ে যাবে। এবং জমা করে লাভ কি? সেই যে পেগগুলি ছিল, এই পেগের উপরে সে আর একটা একটা করে হচ্ছে বসে যাবে আরকি। অর্থাৎ এই বসানোর কাজটাও নিজেদেরকে করতে হবে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে এখানে চিকন একটা জায়গা আছে, এই চিকন এন্ডটা থাকার কারণেই হচ্ছে প্যাকেজটা সোজা হয়ে এসে পড়ে যায়। তার মানে এখানে ডফিংটা অটোমেটিক ভাবে হচ্ছে, কিন্তু এটাও ফুললি অটোমেশন না। এটার চেয়ে আরো অ্যাডভান্স অটোমেশন আছে, সেখানে হচ্ছে ওটাকে আমরা বলি লিংক টু ওয়াইন্ডার। রিং ফ্রেমের একটা ফিচার যেটাকে আমরা বলি হচ্ছে লিংক টু ওয়াইন্ডার। এই লিংক টু ওয়াইন্ডার যদি থাকে তাহলে হচ্ছে এই রিং ববিন গুলি সরাসরি তোমার হচ্ছে মনে হবে যেন তারা হেঁটে 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 ওয়াইন্ডিং এ চলে গেছে সরাসরি। এখানে যেরকম মেশিনের পাশে জমা হলো, ওয়াইন্ডিং এ নিতে হলে আমাদেরকে একটা প্যাকেজে ট্রলিটাকে নিয়ে ওয়াইন্ডিং এ নিয়ে যেতে হবে। লিংক টু ওয়াইন্ডার থাকলে এরকম করা লাগবে না, রিং ববিন গুলি সরাসরি হচ্ছে চলে যাবে একদম ওয়াইন্ডিং মেশিনে। তো এটা হচ্ছে আমাদের অ্যাসপায়ার নামক একটা ব্র্যান্ডের অটোমেশন ছিল, এটা ডফিং এর অটোমেশন। এই ভিডিওটাতে হচ্ছে অটো ডফিং তারা একটা রোবোটিক সিস্টেমের হচ্ছে হেল্প নিয়েছে। এটা একটু আমরা দেখে আসি যে এটা হচ্ছে তারা প্যাকেজটাকে অটোমেটিক্যালি মানে উঠিয়ে নেয় আর কি, প্যাকেজ সরানোর যেই কাজটা, এই কাজটা অটোমেশনের মাধ্যমে করা হয়। তো ওই ফুল প্যাকেজ সরানো এবং এমটি প্যাকেজ বসানো, এই কাজটা রোবোটিক হ্যান্ডের মাধ্যমে হচ্ছে। তাতে করে হচ্ছে কি, এটাতে অনেক বেশি সাশ্রয়ী ওই ডফিং এর চাইতে। এটা কিন্তু মেশিন বেশ পুরান মডেল দেখে বোঝা যাচ্ছে। তো এটার মধ্যে হচ্ছে ওই অটোমেটিক ডফিং নাই। তো যেহেতু অটোমেটিক ডফিং নাই, এটা একটা সাশ্রয়ী পদ্ধতি। আমার কাছে মনে হচ্ছে সাশ্রয়ী। এটার দাম সম্পর্কে আমার আইডিয়া নাই যে এই রোবটটা আমি বাংলাদেশে দেখি নাই, কেউ ব্যবহার করে কিনা আমার জানা নেই। তো আমি যতটুকু জানা মতে আমি এটা জানি না যে এটা আমাদের কোথাও আছে কিনা বাংলাদেশে। আমাদের অটো ডফিং আছে, ওই যে পুরা মেশিন জুড়ে যে ডফার বিমটা হয় সেটা আছে। এটা আছে কিনা আমার সঠিক জানা নাই, তবে আমার কাছে মনে হচ্ছে যে ওই পুরা মেশিনে ডফার বিমের চাইতে এটার খরচ কম হবে। এবং যারা হচ্ছে ইতিমধ্যেই কনভেনশনাল রিং ফ্রেম মনে করো 10 বছর 15 বছর আগে বা 20 বছর আগে বসায় রাখছে, রিং ফ্রেম আসলে সহজে নষ্ট হওয়ার মতো কোনো মেশিন না। যারা আসলে ওইভাবে ইয়ে করে রাখছে, যেটা বলবো যে কি বলবো, যারা হচ্ছে কনভেনশনাল মেশিন বানায় যত্ন রাখছে করে তারা তো রাখছে। আর, হ্যাঁ তারা তো আর হুট করে হচ্ছে এই মেশিন গুলা ইয়ে করতে পারবে না, মানে একদম ফেলে দিতে পারবে না। তো তাদের জন্য এটা একটা ভালো পদ্ধতি। সেগুলোর দাম কত সেগুলো এক একটার আনুমানিক? কিসের রিং ফ্রেম? জি স্যার। রিং ফ্রেমের দাম হিসাব হয় তোমার স্পিন্ডেল অনুযায়ী। মনে করো তারা বলবে যে একটা স্পিন্ডেলের দাম, আহ, একটা স্পিন্ডেল না আসলে এভাবে বলে যে $90 মনে করো পার স্পিন্ডেল, বা $100 পার স্পিন্ডেল। এখন তুমি যত স্পিন্ডেল নাও, তুমি যদি বলো ও, যে ভাই আমি 500 স্পিন্ডেল ফ্যান নেবো, তাহলে 500 দিয়ে গুণ করবা কত হয়। যদি বলো যে 1832 স্পিন্ডেল নেবো, তাহলে দেখবা কত হয়। এরকমই আর কি। তো আমার যতটুকু মনে পড়ে, সুইজারল্যান্ডের যদি রিটার নাও, রিটারে হলে $100 বা $100 আশেপাশে থাকে। আবার ইন্ডিয়ান মেশিন নিলে $80 উপরে পাওয়া যায়।
তখন অনেক দামে সাশ্রয়ী হয় যদি ওই লাক্সমি নাও। বা চাইনিজের আসলে কোনো দামের লিমিট নাই, তুমি আমার মনে হয় তুমি যদি বলো যে $10 স্পিন্ডেল বানাই দিবেন, তারাও মনে হয় দিয়ে দিতে পারবে। বাংলাদেশে আসলে কয়দিন চলবে সেটা একটা বিষয়। তবে হ্যাঁ, চায়নাতে কিন্তু ওদের ভালো ব্র্যান্ডও আছে। যেমন চায়নার একটা ব্র্যান্ড আছে হচ্ছে জিংওয়েই। রিং ফ্রেমে আমাদের বাংলাদেশে বহুল ব্যবহৃত এবং বেশ জনপ্রিয় একটা রিং ফ্রেম, ভালো পারফরমেন্সও ভালো। তারপরে হচ্ছে তোমার রোভিং ফ্রেমে চায়নাদের একটা ব্র্যান্ড আছে হাইকর্প, তো বেশ জনপ্রিয়, বাংলাদেশে বেশ ব্যবহার করা হয়। তো চায়নাদের ভালো ব্র্যান্ডও আছে। জি স্যার। তো এটাতে আসলে সময়টা একটু কমে আর কি, কিন্তু এই দুই রোবটের সাথে দুইজন মানুষ বসে থাকা লাগে, এই সময়টা একটু কমে। একটু না, আসলে বেশ ভালোই কমে যায়। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বেশ কিছু অটোমেশন দেখলাম। আরো একটা অটোমেশন আছে যেটা হচ্ছে, যেটা তোমাকে কিছুক্ষণ আগে বলেছি, যে লিঙ্ক টু ওয়াইন্ডার। লিঙ্ক টু ওয়াইন্ডারে হচ্ছে সরাসরি পৌঁছে যায় আর কি। এটা তো আমরা দেখি যে ডফিং এর ক্ষেত্রে এটা একটা হচ্ছে রিটারের নতুন ফিচার ছিল, যেটাকে তারা বলতো সার্ভো গ্রিপ। অটোমেটিক ডফিং এ কিন্তু সার্ভো গ্রিপটা হচ্ছে অটোমেটিক ডফিং এর মধ্যে একটা নতুন ফিচার। মনে করে যে প্রোডাকশন হচ্ছে হচ্ছে সার্ভো গ্রিপটা হচ্ছে এই যে রিং ববিন, যেটা রিং ববিনের নিচে তোমরা হচ্ছে যে প্লাস্টিকের একটু খাঁজ কাটা দেখতে পাচ্ছ। যখন লাস্টের দুই একটা লেয়ার হচ্ছে হবে, তখন হবে কি, এই গ্রিপটা উপরের দিকে উঠে যাবে, লাস্টের লেয়ার গুলি ইয়ার্নটা আটকে যাবে, এবং যখন ডফিং করা হবে, ডফার বিম যখন এই ইয়ার্ন প্যাকেজ গুলিকে ধরে টান দিবে, তো যেহেতু ওই যে গ্রিপের মধ্যে ইয়ার্ন আটকানো, ইয়ার্নের একটা প্রান্ত এলোমেলো হয়ে যাবে না, আহ এদিক সেদিক হচ্ছে থাকবে না, বরঞ্চ এই সার্ভো গ্রিপের গায়ের সাথে লাগানো থাকবে। এই যে, তো এটা হচ্ছে তোমার একটা রাবারি ম্যাটেরিয়ালের মতো থাকে। তো যখন হচ্ছে গ্রিপিং এর সময় হয়, তখন ওই যে পাইপ দেখিয়েছিলাম তোমাদেরকে, ওখান থেকে এয়ার আসে, এয়ারটা এসে তোমার হচ্ছে এই রাবারের ফ্রেমটা এটা ইয়ে হয়ে যায়, কি বলে, ফুলে যায়। ফুলে গেলে রাবারটাকে গ্রিপ করে ধরে ফেলে। এই এখানে বোঝা যাচ্ছে কিছুটা। হ্যাঁ, এই যে এটা ফুলে গেছে রাবারটা, এই ধরে ফেললো। এয়ার যায় ওই পাইপ দিয়ে, এয়ার গেলে এটা ফুলে যায়, ফুলে গেলে হচ্ছে আহ এই রিং ববিনের মাথাটাকে সে শক্ত করে ধরে ফেলে। এবং যখন টান দিয়ে নিয়ে যায়, তখন কিন্তু এই যে একটা প্রান্ত ছিল, যে এই প্রান্তটা কিন্তু হচ্ছে এই তোমার ইয়ার্নের প্রান্তটা খুব জায়গা মতো থেকে গেল। তো বাকি জিনিসটা তো আমরা জানি, যে এমটি পেগ এর মধ্যে প্যাকেজ গুলোকে বসাবে। তারপরে হচ্ছে এই যে পাশেই এমটি প্যাকেজ ছিল, পাশের পেগে হচ্ছে এমটি প্যাকেজ ছিল, ওখান থেকে নিয়ে এসে ছেড়ে দিবে স্পিন্ডেলের উপরে। এখন হচ্ছে যখন মেশিনটা ঘোরা শুরু করবে, তখন কিন্তু আমাকে আর নতুন করে হচ্ছে সাধারণত এখানে আর পিসিং করার কিন্তু প্রয়োজন পড়ে না। কারণ কি, কারণ ওই বাড়তি ইয়ার্নটা কিন্তু সার্ভো গ্রিপে হচ্ছে ছিল, যার ফলে ইয়ার্ন পেঁচানো শুরু হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই পিসিং এর জন্য আলাদা করে হচ্ছে কারো যাওয়া লাগবে না। সুতরাং সার্ভো গ্রিপটা কিন্তু এই ফিচারটা খুবই এক হিসেবে সিম্পল একটা ফিচার, যে শুধুমাত্র হচ্ছে আমরা একটা গ্রিপার ব্যবহার করে ইয়ার্নটাকে ধরে রেখেছি, এবং ধরে রাখা হয়েছে কিন্তু ট্রাভেলার পাস করার পরে, যাতে করে ট্রাভেলারের দিক দিয়েও নিয়ে আসা না লাগে। আমি তোমাদেরকে আবার একটু দেখাই, জেনে এই ভিডিওটা মনে হয় তুমি যদি জেনে দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবা। এই যে এখান থেকে শুরু হয়েছিল, যে প্রোডাকশন হচ্ছে শুধুমাত্র এই যে নিচে তোমার একটু প্লাস্টিকের এই কম্পোনেন্টটা খাঁজ কাটা মনে হচ্ছে,
খাঁজ কাটা সারফেসের কারণে সে হচ্ছে গ্রিপ করে ধরে রাখতে পারে আর কি। লাস্টের লেয়ারটার ক্ষেত্রে এরকম হবে যে এটা উপরে উঠে যাবে একটু, এবং মাঝখানে যে জায়গা তৈরি হয়ে গেল, লাস্টের লেয়ারটা যখন মেশিন বন্ধ হবে, বন্ধ হওয়ার আগে এই ঘটনাটা ঘটবে, যে ইয়ানটা হচ্ছে এখানে আটকাবে, ব্যাস আটকে গেল। তো যখন হচ্ছে ডফার বিম উপরের দিকে যাবে, এই তখন কিন্তু ট্রাভেলার নতুন ইয়ানটাকে ট্রাভেলার দিয়ে পাস করানোর প্রয়োজন নাই। স্যার আপনার মাইক মিউট করা। মিউট করে স্যার। তো আচ্ছা, তাহলে আমি পুরান আলোচনাটা আবার করতে থাকি। পুরান যে 2-3টা কথা বললাম সেটা হচ্ছে এই কাজটা কিন্তু খুবই অসাধারণ, মানে খুবই সাধারণ একটা টেকনোলজি, কিন্তু খুব অসাধারণ একটা কাজ হয়েছে এই কারণে যে তোমরা এসে দেখছো যে ইতিমধ্যে ইয়ার্নের এন্ডটা এখানে। তার মানে নতুন যে ইয়ার্নটা হবে, নতুন ইয়ার্নটা হচ্ছে যখন এখানে তোমার হচ্ছে প্রোডাকশন শুরু হয়ে যাবে, তখন আমরা শুধুমাত্র নতুন প্যাকেজ বসাবো, আর ইয়ার্নের এই যে বাড়তি অংশটা ট্রাভেলারের পর থেকে এই গ্রিপে ধরে রাখা যে বাড়তি অংশটা, এই বাড়তি অংশটা হচ্ছে ইয়ার্নের গায়ে পেঁচানো হয়ে যাবে। সুতরাং এখানে কিন্তু আলাদা করে কোনো পিসিং নাই। আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা? কারণ যখন আমি ম্যানুয়ালি পিসিং করি, আমাকে একটা বাড়তি ইয়ার্ন লাগে, বাড়তি ইয়ার্নটাকে প্যাকেজের গায়ে পেঁচানো লাগে, সেটাকে ট্রাভেলারে নেওয়া লাগে, ইয়ার্ন গাইডে নেওয়া লাগে, ড্রাফটিং জোনে ছাড়া লাগে, 4টা কাজ করতে হয়। আর এখানে কোনো পিসিংই নাই, কোনো গাইডিংই নাই, যে কোনো গাইডিং ডিভাইসের মাঝখান দিয়ে বা কোনো ট্রাভেলার মাঝখান দিয়ে নিয়ে যাওয়া লাগবে, এইসব কিচ্ছু নাই। শুধুমাত্র এই যে কারণ কি, কারণ হচ্ছে আমরা ইয়ার্নটাকে সমস্ত গাইডিং এর পরে এনে ছিঁড়ে ফেলছি। ঠিক আছে, ট্রাভেলারের পরে এখানে এনে ছিঁড়ে ফেলছে, এবং এতে করে কিন্তু ট্রাভেলার পার হয়ে যাওয়ার পরেও বেশ অনেকটুকু ইয়ার্নে, যেখান থেকে শুরু হয়ে গ্রিপারের মাঝখানে আরো জমা আছে এই যে ইয়ার্নের মাথাটা। তাহলে এখন যেটা করতে হবে, নতুন প্যাকেজটা এসে বসানো মাত্রই আমরা যখন মেশিনটাকে চালু করব, তখন এই যে বাড়তি ইয়ার্নটুকু যে ছিল, এই বাড়তি ইয়ার্নটুকু আমার এই প্লাস্টিকের প্যাকেজের গায়ে পেঁচায় যাবে, নতুন প্রোডাকশন শুরু হয়ে যাবে। সুতরাং মানে বিন্দুমাত্র পিসিং বা গাইডিং এর কোনো ঝামেলা এখানে নাই। খুব চমৎকার, মানে খুবই সিম্পল একটা মানে হচ্ছে কাজ, কিন্তু এটার প্রভাবটা আসলে খুবই চমৎকার। তো এই ফিচারটা হচ্ছে সার্ভো গ্রিপ, যেটা আসলে আমাদের পিসিং করার প্রয়োজনীয়তাকে হচ্ছে বন্ধ করে দিছে। তো এখন এই যে দেখো, এমটি প্যাকেজটাকে আমরা বসাবো, এই এখন তো অনেকটুকু বাড়তি ইয়ার্ন কিন্তু গ্রিপের মাঝখানে জমা ছিল, সেটা ঘুরে গেলেই হচ্ছে তোমার পেঁচানো হয়ে যাবে, ব্যাস ওইটুকুই যথেষ্ট হবে। ওই যে বাড়তি ইয়ার্নটুকু যে আমার হাতে ছিল গ্রিপারের গায়ে, ওইটুকু প্যাকেজের উপরে পেঁচায় যাওয়াটাই যথেষ্ট হয়ে যাবে। ট্রাভেলার দিয়েও আমার নেওয়া লাগলো না, ইয়ার্ন গাইডেও নেওয়া লাগলো না, ড্রাফটিং জোনও ছাড়া লাগলো না। তো এরকম একটা আইডিয়া আসলে খুবই অসাধারণ। আমার এই ধরনের আইডিয়া আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু মাথা থেকে কখনো বের হয় না। আচ্ছা, তোমরা যে বেলুন কন্ট্রোল রিং পড়ছিলা, মনে আছে কি গত ক্লাসে? ইয়ার্ন গাইডিং ডিভাইস মনে আছে তোমাদের, নাকি ঘুমাই গেছে সব? এমনিতে দুপুর টাইম একটু না ঘুমাইতে স্যার, পারো আছে তো? স্যার, আছে স্যার, আছে স্যার। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওই দিন যে আমরা ইয়ার্ন গাইডিং ডিভাইসের মধ্যে একটা পড়ছিলাম বেলুন কন্ট্রোল রিং, তোমাদের মনে পড়ে? যদি মনে না পড়ে, না স্যার। আচ্ছা, খুবই চমৎকার, অসাধারণ। তাহলে এটা হচ্ছে বেলুন কন্ট্রোল রিং। এই যে যেহেতু মনেই নাই, তাহলে তো আর ইয়াও নাই, তারপরে যদি কারো মনে থাকে আর কি, কিংবা রেকর্ড ভার্সন দেখে যদি কারো মনে পড়ে। স্যার বেলুনটা যাতে বড় না হয়, হ্যাঁ পাশের হ্যাঁ, সাথে জি, পেঁচায় না যায় এই জন্য। হ্যাঁ, হ্যাঁ। তো এটা হচ্ছে সেই বেলুন কন্ট্রোল রিং। এই যে এটা একটা বেলুন কন্ট্রোল রিং, এটা একটা বেলুন কন্ট্রোল রিং, এটা একটা বেলুন কন্ট্রোল রিং। স্যার এগুলোর প্রতিটার পাশে তো এই যে প্লেট দেয়া আছে আলাদা। সেপারেটর। জি স্যার, সেপারেটর। তাহলে স্যার আবার বেলুন কন্ট্রোল রিংটা কেন দরকার?
কারণ তুমি গুলায় ফেলছো, সেটা হচ্ছে বেলুন কন্ট্রোল রিং এর আসলে কাজ ছিল বেলুন পেঁচানো, হচ্ছে রিমুভ করা না। বেলুন কন্ট্রোল রিং এর কাজ ছিল হচ্ছে বেলুন বড় হলেই সেটা টেনশন তৈরি হয়, পাশেরটার সাথে পেঁচাক আর না পেঁচাক এটাকে একটা লিমিটের মধ্যে রাখা, যেন টেনশন তৈরি না হয়। জি স্যার। হ্যাঁ, তো ছোট একটা রিং দিয়ে দিলে বেলুনটা এই রিং এর কারণে ছড়াতে পারবে না, ছোট হয়ে থাকবে। তাতে করে হচ্ছে আমার ইয়ে হবে আর কি, এই টেনশনটা কম থাকবে, ইয়ার্ন ব্রেকেজের সম্ভাবনা কমে যাবে। জি স্যার। তো সার্ভো গ্রিপ এটা ছিল। এখন প্যাকেজটাকে, এই যে রিং ববিন, যেহেতু এটা অটোমেটিক মেশিন, কোনো ট্রলি নাই, ওয়ার্কার ট্রলি নিয়ে তো আর আসে নাই, তো এটাকে কিভাবে হচ্ছে মানে পরবর্তী মেশিনে পৌঁছাবো, দুইটা পদ্ধতি। একটা হচ্ছে পাশেই ট্রলি দিয়ে রাখা, যেটা আমরা ওই যে অ্যাসপায়ার অটোডফ। আচ্ছা, হ্যাঁ, প্রথমে হচ্ছে ওইটা দেখাচ্ছে লিঙ্ক টু ওয়াইন্ডার, এটা পরে দেখাবে তাহলে মনে হয়। তো রিং টু ওয়াইন্ডার মানে হচ্ছে এই যে এই লিংক ধরে, লিংক থাকবে এখানে, এই রাস্তা ধরে হচ্ছে ফুল প্যাকেজগুলি চলে যাবে, ফুল প্যাকেজগুলি চলে যাবে হচ্ছে ওয়াইন্ডিং মেশিনে। আর ওয়াইন্ডিং মেশিন থেকে ওয়াইন্ডিং কমপ্লিট করে আসা এমটি প্যাকেজগুলি মেশিনে ঢুকবে। এই যে এমটি প্যাকেজগুলি, এ পাশ থেকে এমটি মেশিন, এমটি প্যাকেজগুলো ঢুকতেছে, আর এই পাশ থেকে ফুল প্যাকেজগুলি ওয়াইন্ডিং এ যাচ্ছে। এটাকেই বলা হয় লিংক টু ওয়াইন্ডার। অথবা যদি লিংক টু ওয়াইন্ডার আসলে খরচ বেশি, তো লিংক টু ওয়াইন্ডার যদি না করা হয়, তাহলে হচ্ছে যেটা করা হবে সিম্পল রোবোলোড এটাকে বলে। এটা রিটারের নাম অবশ্য, লিংক টু ওয়াইন্ডারও রিটারের নাম, রোবোলোডও রিটারেরই দেওয়া নাম। তো রোবোলোডে যেটা হয় সেটা আমরা দেখছি অ্যাসপায়ার অটোর অফারে, যে সিম্পল পাশেই মেশিনের পাশে একটা ট্রলি থাকবে, ট্রলিতে এসে সবগুলা এসে ঠাস ঠাস জমা হয়ে যাবে আর কি। আর এই যে তোমার হচ্ছে উপর থেকে প্যাকেজগুলো বসে যাবে। স্যার অটোমেশন যে মেশিন গুলা, এগুলো স্যার ফ্যাক্টরিতে কর্মদক্ষতা কেমন থাকে? কারণ স্যার এগুলো তো সারা দিন চলতে থাকে। অটোমেশন গুলা না, এই যে ওয়ার্কলোডটা হচ্ছে আমাদের স্পিনিং মেশিনের জন্য ওইভাবেই বানানো হয়। কারণ স্পিনিং মেশিন মানেই, বা আসলে শুধু স্পিনিং না, যে কোনো মেশিন মানেই এটাকে টার্গেট রাখতে হবে যে আমার সব সময় দিনে চালু রাখতে হবে। শুধু সর্বোচ্চ এইটুকু করা হয়, প্রত্যেকটা মেশিনের জন্য ম্যানুফ্যাকচারাররা বলে দেয় যে আপনারা এতদিনে একবার অবশ্যই হচ্ছে তোমার ইয়ে করতে হবে, কি বলে, মেইনটেনেন্স করতে হবে। ব্যাস ওইটুকু রেস্ট দিলেই তাকে চলে, ওই মেইনটেনেন্স এবং হচ্ছে ওইটুকু পরিমাণ রেস্ট দিলেই তার জন্য যথেষ্ট। তো স্যার এক এক মেশিন, অ্যাকুরেসিটা হ্যাঁ বলো, কি স্যার ব্রুশিয়ারে কি বলে দেওয়া থাকে কতটুকু অ্যাকুরেসি? আবার বলো। স্যার অ্যাকুরেসিটা স্যার আচ্ছা, ব্রুশিয়ারে কি? অ্যাকুরেসি না, অ্যাকুরেসি বলা থাকে না, এখানে যেটা বলা থাকে এফিসিয়েন্সি, যে মেশিন এফিসিয়েন্সি অ্যারাউন্ড কত হতে পারে। যেমন এখনকার সময় আমাদের মোটামুটি আধুনিক মেশিনগুলো 95 96 অ্যারাউন্ড, উপরে 95 এর উপরেই থাকে এফিসিয়েন্সি, মেশিন এফিসিয়েন্সি যেটা। অ্যাকুরেসি কোন দিক থেকে? মানে স্যার আমার এই মেশিনটা যে সারাদিন চলবে, মানে কোনো সমস্যা হবে না, ও আচ্ছা, পিসিং হ্যাঁ। গুলো ঠিকমতো করবে। ও আচ্ছা, না না, এগুলির ক্ষেত্রে সমস্যা হয় না। যেটা বলা থাকে ব্রুশিয়ারে সেটা হচ্ছে এফিসিয়েন্সি গুলি বলা থাকে, যে আমার মেশিন এফিসিয়েন্সি কত হবে। আর কিছু কিছু ক্ষেত্রে অ্যাকুরেসি বলা থাকে, যেমন ধরা যাক ব্লু রুমের ক্ষেত্রে যদি চিন্তা করো, ব্লু রুমে যেমন একটা অটোমেটিক মেশিন আছে ইউনিব্লেন্ড, আমার ব্লগ সাইটে আছে, তোমরা হয়তো দেখে নিতে পারো। ইউনিব্লেন্ড হচ্ছে, তোমার মনে করো আমি কটন পলিয়েস্টার ব্লেন্ড করব, তো এই ব্লেন্ডিং এর কাজটা সে অটোমেটিক করতে পারে। যে তুমি যদি মেশিনে দিয়ে দাও 65-35, সে ঠিক 65-35 রেশিওতে ব্লেন্ড করে দিবে। আমরা আগে এই ব্লেন্ডটা করতাম ম্যানুয়ালি, তো ম্যানুয়ালি হিসাব করে করে 65 কেজি 35 কেজি, হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা, এভাবে না আসলে, মনে করো একটা লেয়ার করতাম। আহ আচ্ছা, যাই হোক, ওইটা বোঝানোর দরকার নেই। মোট কথা থাকে আমরা ম্যানুয়ালি হচ্ছে এটাকে গুনে গুনে, কেজি গুনে গুনে হচ্ছে ব্লেন্ড করতাম। 65-35, 80-20, 70-30, এগুলা 68-32। তো এখনকার সময় যেটা হয় যে ওই ইউনিব্লেন্ড মেশিন আসার পরে, ইউনিব্লেন্ডও আসলে রিটারেরই নাম, টুজলার একটা নাম হচ্ছে টাফটো ব্লেন্ড, সোজা কথা অটো ব্লেন্ডিং মেশিন, কমন যদি আমি নাম বলতে চাই। তো এই অটো ব্লেন্ডিং মেশিন আসার পরে এই ব্লেন্ডিং এর কাজটা হচ্ছে তোমার এই ব্লেন্ডিং মেশিনে হয়। তুমি মেশিনে 65-35 দিলেও সে ওই ব্লেন্ড দিবে, 70-30 দিলে সে ওই অনুযায়ী ব্লেন্ড দিতে পারবে। তখন বলা থাকে যে হচ্ছে আমাদের ব্লেন্ডিং রেশিও তোমার কত, তারা বলে যে অ্যারাউন্ড 99% ব্লেন্ডিং রেশিও।
তো সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাকুরেসির প্রশ্ন আসে। এছাড়া পিসিং টিসিং এগুলিতে সাধারণত মিসিং হয় না। তবে হ্যাঁ, যেমন আমরা এই যে রিডারে যেটা দেখলাম ওখানে যেটা হয়, কখনো কখনো এরকম হতে পারে যে এই কি বলে তোমার হচ্ছে ধরা যাক বসাতে গেল, রিং ববিন বসাতে গেল, কোনো কারণে হচ্ছে কোনো একটা রিং ববিন বসলো না জায়গা মতো, হয়তো বা গ্রিপিং এর সময় কোনো এক কারণে হচ্ছে গ্রিপিংটা ঠিকঠাক মতো হয় নাই। তো জি তখন স্যার, যেটা হয় যে এটাই। পুরোপুরি ভাবে আমার ইয়েটা বসে না, আমার ডফার বিমটা তখন আর বসবে না, ডফার বিমটা তখন ওই জায়গায় আটকে যাবে। অর্থাৎ একটা একটা প্যাকেট যদি কোনো কারণে মানে এটা মেশিন ফল্ট না, কোনো কারণে যদি হচ্ছে ধরো যাক ঠিকঠাক মতো না বসতে পারে, তখন আর ডফার বিমটা নামবে না, তখন ডফার বিম ওই জায়গায় আটকা যাবে। তো হচ্ছে কোনো একজন ওয়ার্কার আসবে, সে হচ্ছে তার হেল্প লাগবে, সে সেই সমাধান করলে তখন হচ্ছে এটা আবার হবে আর কি। নয়তো বুঝছি। ডফার বিম যদি একবারে নামা শুরু করে জোর করে, তাহলে তো মেশিন ভেঙে একাকার হয়ে যাবে। তো আমার যতটুকু জানা এই সংক্রান্ত হচ্ছে কোনো অ্যাকুরেসি এইভাবে বলা হয় না যে আমার এখানে কোনো মিসিং হবে না, মানে মিসিং হবে না, আমার যতটুকু জানা এরকম বলা হয় না। তবে এরকম মিস হলে তখন হচ্ছে ডফার বিমা নিচে নামে না, তখন সে তার জায়গায় স্থির থাকে। আচ্ছা, তো আমরা হচ্ছে দেখলাম রোবট অফ সম্পর্কে আমরা দেখলাম, তারপরে হচ্ছে লিঙ্ক টু ওয়াইন্ডার আমরা জানলাম যে ওয়াইন্ডিং এর ক্ষেত্রে ওয়াইন্ডিং মেশিনে যে আমরা প্যাকেজগুলিকে পাঠাবো এখানেও হচ্ছে আমরা দুই ভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে মেশিনের পাশেই ট্রলিতে জমা করতে পারি, আর একটা লিঙ্ক টু ওয়াইন্ডার যদি থাকে তাহলে সরাসরি ওয়াইন্ডিং এ চলে যাবে। এটাও খুব মজার একটা দৃশ্য, আজকে হয়তো দেখতে পারবো না। মনে হবে যেন এই রিং ববিন গুলি মানুষের মতো হেঁটে 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 ওয়াইন্ডিং এ আসলো, আবার হেঁটে হেঁটে চলে যাচ্ছে রিং ফ্রেমে। তো এটা হয়তো পরে এক সময় দেখবো। তো এটা আরেকটা লাস্ট একটা ফিচার আজকের, এটাকে বলা হয় হচ্ছে ডফ লক। আমাদের রিং ফ্রেমের কিন্তু একটা অনেক বড় সুবিধা হচ্ছে, বা তোমরা হয়তো ভিডিও দেখে আন্দাজ করতে পারছো যে অন্যান্য সেকশনের চাইতে রিং সেকশনটা কিন্তু খুব একটু ঘিঞ্জি, সংকীর্ণ হিসেবে রাখা হয়। অর্থাৎ হচ্ছে রিং ফ্রেম গুলিকে তোমার খুব কাছাকাছি রেখে দেওয়া হয়। তো যদি আমার অটোমেটিক ডফিং হয় তখন এটা কখনো কখনো একটু বিপজ্জনক হয়ে যেতে পারে। কারণ হচ্ছে রিং ফ্রেমকে তুমি কাছাকাছি রাখছো এবং ডফার বিমটা তোমরা হয়তো খেয়াল করো নাই, আমারও বলতে মনে নাই। ডফার বিমটা যখন হচ্ছে প্যাকেজ নেয়, প্যাকেজ নিয়ে উপরে ওঠার সময় সেটা এরকম বাঁকা থাকে। প্যাকেজটা নিয়ে সে এরকম বাঁকা হয়, বাইরের দিকে বাঁকা হয়ে যায়, তারপরে গিয়ে এরকম সোজা ছিল তো বাঁকা হয়, বাঁকা হয়ে উপরে উঠে তারপরে গিয়ে প্যাকেজটাকে ধরে। তার মানে সোজা থেকে গিয়ে তো আসলে প্যাকেজ ধরার উপায় নাই, কারণ প্যাকেজ ভিতরে, সেটা বাঁকা হয়, বাঁকা হয়ে উপরে উঠে তারপরে গিয়ে প্যাকেজটাকে ধরে। তো তো যখন ডফার বিমটা এরকম বাইরের দিকে বাঁকা হয়ে আসে, পাশাপাশি দুইটা হচ্ছে রিং ফ্রেমে যদি হচ্ছে একসাথে ডফিং হয়, পাশাপাশি দুইটা রিং ফ্রেমে যদি একসাথে ডফিং হয়, এবং এই মনে করো দুইটা রিং ফ্রেম ডফার বিম, এরটাও বাইরের দিকে আসলো এরটাও বাইরের দিকে আসলো, তাহলে তো মাঝখানের জায়গাটা খুব অল্প হয়ে যাবে, সেটা ওয়ার্কারের জন্য বা হচ্ছে ওয়ার্কার যদি ট্রলি নিয়ে ঘুরতে থাকে তার জন্য খুবই অস্বস্তিকর, কিংবা হচ্ছে দুর্ঘটনার কোনো কারণও হয়ে যেতে পারে। এই কারণে যেটা করা হয় যে ডফার বিমে যদি হচ্ছে ডফ যদি হচ্ছে রিং ফ্রেমে অটোমেটিক ডফিং থাকে, তাহলে রিং ফ্রেম গুলিকে হচ্ছে ম্যানুয়াল ডফিং এর জন্য যতটুকু জায়গা, অটোমেটিক ডফিং এ আমাকে হচ্ছে তার চেয়ে বেশি জায়গা রাখতে হইতো। কারণ যদি কোনো কারণে পাশাপাশি দুইটা মেশিনের ডফিং একসাথে হয়, তাহলে ডফার বিম গুলি বাইরের দিকে আসবে এবং মাঝখানে যে থাকবে তার জন্য এটা বিপজ্জনক হতে পারে, বা মাঝখানে অনেক সময় ট্রলি ট্রলি এগুলি রাখা থাকে, এগুলির জন্য বিপজ্জনক হতে পারে। সেই জন্য অটো ডফিং ওয়ালা ডফার বিম ওয়ালা হচ্ছে মেশিন গুলার ক্ষেত্রে সাধারণত একটু বেশি ফাঁকা জায়গা রাখতে হইতো। তাহলে হচ্ছে তোমার ইয়ে হইতো, এই প্রচুর পরিমাণ জায়গা বেশি লাগতো। তো এই হিসাব, এই ঝামেলা এড়ানোর জন্য রিটার একটা ফিচার নিয়ে আসছিল, যেটাকে ওরা বলতো ডফলক ফিচার। ডফলক ফিচারটা হচ্ছে এরকম যে ডফলক সিস্টেম তুমি যদি হচ্ছে তোমার অ্যাক্টিভ থাকে, তাহলে হচ্ছে তোমার পাশাপাশি দুইটা মেশিনের ডফিং কখনো একসাথে হবে না। অর্থাৎ একটা মেশিনের ডফিং চলতেছে, এই অবস্থায় পার্শ্ববর্তী মেশিনের ডফিং হবে না, সেটা বন্ধ থাকবে। ডফিং শেষ হলে তারপরে হবে। তো যদি কখনো পাশাপাশি দুইটা মেশিনের ডফিং হওয়ার মতো সম্ভাবনাই না থাকে, তাহলে আমি চাইলে তাদেরকে নরমাল ম্যানুয়াল মেশিনের মতোই হচ্ছে খুব কাছাকাছি রাখতে পারবো, যেহেতু আমি জানি যে পাশাপাশি দুইটা মেশিনের ডফিং হবে না। তো তাতে করে সুবিধা কি, ডফলক যদি থাকে তাহলে মেশিন গুলাকে খুব কাছাকাছি রেখে দেওয়া যায় ম্যানুয়াল ডফিং এর মতো আর কি, এটাই ডফলকের উদ্দেশ্য। তো আমি মোটামুটি সামারিটা বলে দিয়েছি, তোমরা এখন একটু দেখো যে ডফলক না থাকলে মেশিনের মধ্যে জায়গা বেশি রাখা লাগবে। কারণ কি, ওই যে ডফার বিম গুলি দুইটাই বাইরের দিকে আসবে। আর ডফলক থাকলে কাছাকাছি রাখলেও সমস্যা নাই, কারণ পাশাপাশি দুইটা মেশিনের ডফিং একসাথে হবে না।
যেমন এই যে ডফলক অ্যাক্টিভ নেইবার মেশিন ইজ ডফিং, তো পাশের মেশিনটা ডফিং হচ্ছে, সুতরাং এটা ডফিং হবে না। আচ্ছা, এটা আরেকটা, যদি হচ্ছে আমার ডফার বিম কোনো কারণে প্যাকেজকে যদি না ধরতে পারে, তো তখন হচ্ছে মেশিন অটোমেটিক থেমে যায় আর কি। এটার কথাই তখন বলছিলাম যে কোনো একটা কলিশন কোনো কারণে যদি প্যাকেজ গ্রিপ করতে না পারে, তাহলে হচ্ছে এটা অটোমেটিক হচ্ছে মেশিন থেমে যাবে এবং ওয়ার্কার এসে সে ব্যবস্থা নিবে। তাহলে ডফলক একটা কলিশন এড়ানোর জন্য আলাদা একটা ফিচার, আর একটা হচ্ছে ফ্লেক্সি স্টার্ট। এটা হচ্ছে মেশিনের তোমার সবগুলি ববিনকে তোমার একসাথে চালু না করে ধাপে ধাপে চালু করা যায়। অর্থাৎ মনে করো হচ্ছে মেশিনের মধ্যে 1000 স্পিন্ডেল, তো আমি 250 করে চালু করতে পারবো আর কি। ইন্ডিভিজুয়াল ড্রাইভ যে চাইলে দেওয়া যাবে না তা না, কিন্তু ইন্ডিভিজুয়াল ড্রাইভ যদি দিতে চাই তাহলে খরচ মানে প্রচুর 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 বেড়ে যাবে। প্রত্যেকটা স্পিন্ডেলের জন্য যদি আলাদা আলাদা ড্রাইভ বসাতে চাই তাহলে খরচ প্রচুর বেড়ে যাবে। যাই হোক, তাহলে আজকে যেগুলো আমরা দেখলাম, ডফিং দেখলাম, ম্যানুয়াল ডফিং এবং পিসিং কিভাবে করে। তারপরে আমরা দেখলাম হচ্ছে যে পুরান মেশিন যদি আমার থাকে, যেখানে নতুন করে আমি আসলে ডফার বিম নাই, তো তখন আমি ডফিং এর কাজটা হচ্ছে অটোমেটিক করতে পারবো। কিছু রোবটও আছে। যদি আমি জানি না যে এই ইন্ডিভিজুয়াল রোবটটা আমাদের বাংলাদেশে কেউ ব্যবহার করে কিনা, খোঁজ নিতে হবে। আমার জানা ছিল না যে বাংলাদেশে কেউ করে এতদিন পর্যন্ত, হয়তোবা গত কয়েক বছরে আসতেও পারে, খোঁজ নিয়ে দেখতে হবে। আর তারপর আমরা দেখেছি অ্যাসপায়ার অটো ডফার, অর্থাৎ ডফিং এর কাজটা পুরোপুরি কিভাবে হয়। কিন্তু এখানে একটা সীমাবদ্ধতা ছিল যে এই অ্যাসপায়ার অটো ডফারে হচ্ছে তোমার ওয়াইন্ডিং সরাসরি ওয়াইন্ডিং এ যেত না, ট্রলিতে জমা হতো। যদি সরাসরি ওয়াইন্ডিং এ পাঠাতে চাই তাহলে সেটার নাম হচ্ছে লিংক টু ওয়াইন্ডার। এই মোটামুটি। তারপরে আমরা দেখেছি অসাধারণ একটা ফিচার যেটা পিসিং এর কাছ থেকে আমাদেরকে রেহাই দিয়েছে, সেটা হচ্ছে সার্ভো গ্রিপ। কিছু ইয়ার্নকে সে নিজের কাছে রেখে দিতে পারে, যার ফলে পিসিং এর প্রয়োজন পড়ে না। তারপরে হচ্ছে লিংক টু ওয়াইন্ডার, রোবোডফ, এই দুটো আমরা দেখেছি। তারপরে হচ্ছে আমরা ডফলক দেখেছি। ডফলক অ্যাক্টিভ থাকলে অটোমেটিক ডফিং মেশিন দুইটাকে খুব অল্প জায়গার মধ্যেই রাখা যাবে, বাড়তি জায়গাটা লাগবে না। সেফটির জন্য যেই বাড়তি জায়গা ছিল। তারপর হচ্ছে একটা কলিশন প্রোটেক্টর, যদি ডফার বিমের সাথে কোনো প্যাকেজের কলিশন হয়, ডফার বিম নিচে নামবে না, তাতে করে ভেঙে যেতে পারে। তো মেশিন বন্ধ থাকবে, ওয়ার্কার এসে ঠিক করার আগ পর্যন্ত হচ্ছে চলতে থাকবে, মেশিন বন্ধ থাকবে। আরেকটা হচ্ছে ফ্লেক্সি স্টার্ট, যে 1000 স্পিন্ডেলকে একসাথে চালু না করে 250 করে চালু করা। এই হচ্ছে মোটামুটি আমাদের আহ আচ্ছা, ফ্লেক্সি স্টার্ট করলে কি সুবিধা সেটা একটু বলে দিই। মনে করো এইদিকে 250, ওদিকে 250, এই লাইনে মনে করো 500। তো এখন তাহলে কিন্তু ম্যানুয়াল ডফিং যদি চলতে থাকে, তাহলে আমার এই 500 পুরাটা শেষ না করে আমি মেশিন চালু করতে পারবো না। কিন্তু ফ্লেক্সি স্টার্ট থাকলে হচ্ছে এই 250 ডফিং পিসিং শেষ, তাহলে এই 250 চালু করে দেওয়া যাবে। ওই পুরা 500 শেষ করার জন্য অপেক্ষা করতে হবে না, সময় বাঁচবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের জন্য। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আর প্রশ্ন না থাকলে চ্যাট বক্স আইডি লিখে চলে যাও। অনেকে ইতিমধ্যে আইডি লিখে ফেলছো, তো বাকিরাও প্রশ্ন না থাকলে চ্যাট বক্স আইডি লিখে চলে যাও। আমার পক্ষ থেকে আজকে এই পর্যন্তই। তোমাদের সেকশন কোনটা যেন? সেকশন হচ্ছে, সেকশন কোনটা? সেকশন 2। সেকশন 2।